ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওটাতে আমরা এনভায়রনমেন্টাল স্টাডিজ এইচএসসি 1 এর যে 2021-এর কোশ্চেন গুলো সেগুলি ডিসকাশনের মাধ্যমে সেগুলো সলভ করব। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন নাম্বার 1, দ্য টার্ম ইকোসিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই আর্নেস্ট হেকেল। অপশন এ, অপশন বি ইপি ওডাম, অপশন সি এজি টান্সলে, অপশন ডি এসপি গোদরেজ। এখানে কারেক্ট অপশন হচ্ছে এজিস্ট টান্সলে, অর্থাৎ ইকোসিস্টেম কথাটা প্রথম কিন্তু ইন্ট্রোডিউস করেছিলেন এজি টান্সলে। নেক্সট কোশ্চেন, an example of lentic ecosystem is option A river, option B waterfall, option C pond, option D none of the above। এখানে তোমরা একটু জেনে রাখো যে লেন্টিক ইকোসিস্টেম মানে হচ্ছে যে ধরনের ফ্রেশ ওয়াটার সিস্টেমটাতে কোনো কারেন্ট দেখা যায় না, অর্থাৎ স্রোত নেই, এইরকম জল। তাহলে এটা হচ্ছে কোনটা রয়েছে, 3 নম্বর মানে সিটা রয়েছে পন্ড। তাহলে কারেক্ট অপশন হচ্ছে পন্ড। তাহলে লেন্টিক ইকোসিস্টেমের একটা এক্সাম্পল হচ্ছে কি পন্ড। Next, which of the following is a producer in an ecosystem? Option A zooplankton, option B phytoplankton, option C earthworm, option D snail। তাহলে এখানে বলা হচ্ছে যে প্রডিউসার বা উৎপাদক কোনটা আছে এই অপশনগুলোর মধ্যে, তাহলে এটা হচ্ছে অপশন বি হচ্ছে কারেক্ট, ফাইটোপ্ল্যাঙ্কটন। তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে একটা উদ্ভিদ যেটা জলের মধ্যে আণুবীক্ষণিক উদ্ভিদ দেখা যায়, এবং আমরা জানি উদ্ভিদ মানেই হচ্ছে প্রডিউসার, সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, ফাইটোপ্ল্যাঙ্কটন। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন যেটা, সেখানে কি বলা হচ্ছে, দ্য লার্জেস্ট অ্যামাউন্ট অফ ফ্রেশ ওয়াটার ফাউন্ড ইন, লার্জেস্ট নাম্বার অফ ফ্রেশ ওয়াটার ফাউন্ড ইন, অপশন এ আন্ডারগ্রাউন্ড, অপশন বি পোলার আইস অ্যান্ড গ্লেসিয়ার্স, অপশন সি লেকস অ্যান্ড স্ট্রিমস, অপশন ডি রিভার। তাহলে এখানে কারেক্ট অপশন হচ্ছে কি, যে সব থেকে বেশি পরিমাণ যে স্বাদু জল বা মিষ্টি জল সেটা কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে কিন্তু পোলার আইস অ্যান্ড গ্লেসিয়ার্স পাওয়া যায়। একটা বিরাট অংশে মানে অ্যামাউন্ট অফ ওয়াটার কিন্তু সেখানে বরফ হিসেবে জমা হয়ে থাকে। আচ্ছা, 5 নম্বর কোশ্চেন দেখো, ক্লাউড অকার্স ইন অপশন এ ট্রোপোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি মেসোস্ফিয়ার, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে ক্লাউড কোথায় পাওয়া যাচ্ছে, ক্লাউড কিন্তু পাওয়া যাচ্ছে শুধুমাত্র আমরা জানি ট্রোপোস্ফিয়ারে পাবো, এছাড়া কিন্তু আর উপরের স্তরগুলোতে আমাদের ক্লাউডের কোনো অস্তিত্ব দেখা যায় না। সুতরাং অপশন এ হচ্ছে কারেক্ট, ক্লাউড হচ্ছে ট্রোপোস্ফিয়ারে পাওয়া যায়। তাহলে 6 নম্বর প্রশ্ন দেখো, লিভিং অ্যান্ড নন লিভিং কম্পোনেন্টস ইন দ্য ইকোসিস্টেম আর লিঙ্কড থ্রু নিউট্রিয়েন্ট সাইকেল। অপশন এ, অপশন বি এনার্জি ফ্লো, অপশন সি বোথ নিউট্রিয়েন্ট সাইকেল এন্ড এনার্জি ফ্লো। তাহলে লিভিং আর নন লিভিং কম্পোনেন্ট, যেটা ইকোসিস্টেম জানি আমরা লিভিং আর নন লিভিং কম্পোনেন্ট নিয়ে রয়েছে, একসঙ্গে লিঙ্ক হয়ে রয়েছে। তাহলে লিঙ্কটা কি দিয়ে হচ্ছে, প্রথমত হচ্ছে পুষ্টি চক্র, আর দ্বিতীয়ত হচ্ছে শক্তি প্রবাহ। তাহলে এই দুটোই কিন্তু কারেক্ট। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট, যেখানে বলা হচ্ছে বোথ নিউট্রিয়েন্ট সাইকেল অ্যান্ড এনার্জি ফ্লো। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট, বোথ নিউট্রিয়েন্ট সাইকেল অ্যান্ড এনার্জি ফ্লো। ওকে। Number 7, the head office of the Zoological Survey of India is located at option A মুম্বাই, অপশন বি চেন্নাই, অপশন সি কলকাতা, অপশন ডি কোয়েম্বাটোর। তাহলে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে হেড অফিস সেটা কিন্তু আছে কলকাতায়। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট, কলকাতা। দ্য জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেড অফিস হচ্ছে কলকাতা। 8 নম্বর, which of the following is a tertiary consumer? Option A snake, option B grasshopper, option C deer, option D none of the above। তাহলে এখানে আমরা কি দেখছি যে টার্সিয়ারি কনজিউমারের কথা বলা হচ্ছে, আর এখানে আমাদের এক্সাম্পলের মধ্যে দেখো দুটো রয়েছে, একটা হচ্ছে গ্রাস হপার আর একটা হচ্ছে ডিয়ার। এই দুটোই কিন্তু প্রাইমারি কনজিউমার, কারণ এরা সরাসরি উদ্ভিদকে খেয়ে থাকে, প্লান্ট খেয়ে থাকে, তার জন্য এরা তো টার্সিয়ারি হবে না। কাজে এখানে স্নেক হচ্ছে টার্সিয়ারি কনজিউমার। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট, স্নেক, স্নেক হচ্ছে টার্সিয়ারি কনজিউমার। Number 9, Earth Day is celebrated on 5th June. Option A, option B 16th December, option C 1st December, option D by 22nd April। তাহলে আমরা জানি আর্থ ডে কিন্তু 22শে এপ্রিলই আমরা সেলিব্রেট করে থাকি বা অবজার্ভ করে থাকি। কোন দিনে, সেটা হচ্ছে 22শে এপ্রিল। তাহলে 22শে এপ্রিলটাই হচ্ছে আর্থ ডে। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার।
আচ্ছা, নাম্বার 10, র্যাচেল কার্সন রোড ডাইভার্সিটি অফ লাইফ, অপশন এ, অপশন বি সাইলেন্ট স্প্রিং, অপশন সি অরিজিন অফ স্পিসিস, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে র্যাচেল কার্সনের লেখা খুব বিখ্যাত একটি বইয়ের নাম হচ্ছে কি সাইলেন্ট স্প্রিং। তাহলে র্যাচেল কার্সন যে বইটা লিখেছিলেন তার নাম হচ্ছে সাইলেন্ট স্প্রিং। Then number 11, micro consumers are basically option A producer, option B autotroph, option C decomposers, option D none of the above. তাহলে মাইক্রো কনজিউমার আসলে কি? আসলে হচ্ছে তারা হচ্ছে খুব ছোট ছোট জীবাণু, এগুলোকেই আমরা মাইক্রো কনজিউমার বলি, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা ডিকম্পোজাররাই কিন্তু মাইক্রো কনজিউমার হয়ে থাকে। তাহলে মাইক্রো কনজিউমাররাই কিন্তু অ্যাকচুয়ালি ডিকম্পোজার। আচ্ছা, নাম্বার 12, the living components of ecosystems which can convert solar energy into chemical energy as food are called option A autotroph, option B heterotroph, option C decomposers, option D none of the above. তাহলে লিভিং কম্পোনেন্টস যে রয়েছে ইকোসিস্টেমের মধ্যে, তারা কি করছে? সোলার এনার্জিটাকে কনভার্ট করছে কেমিক্যাল এনার্জিতে অ্যাজ ফুডে। তাহলে এটা কোন ধরনের কম্পোনেন্ট আছে ইকোসিস্টেমে যারা এটা করতে পারে? তো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, কিন্তু এখানে হবে অটোট্রফ বা সবুজই যাকে বলা হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা কি হচ্ছে? উদ্ভিদ বা সবুজ উদ্ভিদ। তাহলে সবুজ উদ্ভিদই এটা করে থাকে কি, সবুজ উদ্ভিদই সেটা, মানে গ্রিন প্লান্ট, তারা কি করছে? সোলার এনার্জিটাকে কনভার্ট করে কেমিক্যাল এনার্জি রূপে ফুডের মধ্যে ট্র্যাপ করে ফেলতে পারে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অটোট্রফ। নেক্সট, who is known as the ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া? ফাদার অফ গ্রিন রেভলিউশন অফ ইন্ডিয়া কাকে বলা হয়? অপশন এ সালিম আলী, অপশন বি মাধব গ্যাডগিল, অপশন সি এমসি মেহতা, অপশন ডি এম এস স্বামীনাথন। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথনকে কিন্তু সবুজ বিপ্লবের জনক বা ফাদার অফ গ্রিন রেভলিউশন অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। আচ্ছা, 14, ফুড ওয়েব ইজ মেড আপ অফ, অপশন এ ফুড, অপশন বি ফুড চেন, অপশন সি ফুড পিরামিড, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তাহলে ফুড ওয়েব বা খাদ্যজাল কি দিয়ে তৈরি হয়? ফুড চেন দিয়ে তৈরি হয়, খাদ্য শৃঙ্খল দিয়ে খাদ্যজাল তৈরি হয়। তাহলে ফুড ওয়েব ইজ মেড আপ অফ ফুড চেন, তাহলে অপশন বি ইজ কারেক্ট। 15, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ এনাক্টেড ইন দ্য ইয়ার, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টটা কবে হয়েছিল সেটাই বলা হচ্ছে। তাহলে এটা হবে 1972, Wildlife Protection Act enacted in 1972. ঠিক আছে। Next question, Chipko movement is associated with human health, human rights, B women welfare, C environmental protection and conservation, D none of the above. তাহলে চিপকো মুভমেন্টটা কি নিয়ে হয়েছিল? চিপকো মুভমেন্ট কিন্তু হয়েছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এন্ড কনজারভেশন, অর্থাৎ আমরা জানি গাছ বাঁচানোর জন্যই এই আন্দোলনটা সংগঠিত হয়েছিল। তাহলে এটা হবে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এন্ড কনজারভেশন, অপশন সি। 17, definition of sustainable development was given by option A Brundtland Commission, option B Mahatma Gandhi, option C মাথাই, অপশন ডি সুন্দরলাল বহুগুণা। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে ডেফিনেশন, অর্থাৎ আমরা জানি কি যে আমাদের যে প্রজন্ম, তাদের যে তারা যে ন্যাচারাল রিসোর্সটাকে ইউজ করছে, সেই রিসোর্সটা ইউজ এমন ভাবে করতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই ন্যাচারাল রিসোর্স গুলোকে পায়, তাদের জন্য পৃথিবীটা সুন্দর থাকে। তাহলে সেই সেই যে ডেফিনেশনটা কে দিয়েছিলেন সেটা হচ্ছে ব্রান্টল্যান্ড কমিশন। ঠিক আছে, অপশন এ হচ্ছে ব্রান্টল্যান্ড কমিশন। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের ডেফিনেশন দিয়েছিলেন ব্রান্টল্যান্ড কমিশন। দেন 18, where did the second Earth Summit take place in 2002? ঠিক আছে, 2002 তে আর্থ সামিট মানে কোন জায়গায় হয়েছিল? প্রথমটা তো হয়েছিল রিও ডি জেনারি, আমরা জানি 1992, কিন্তু সেকেন্ড যে আর্থ সামিট সেটা কিন্তু হয়েছিল জোহানেসবার্গে। তাহলে এটা হচ্ছে বি অ্যান্সার, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, অর্থাৎ কিনা জোহানেসবার্গ। 2002 তে আর্থ সামিট কোথায় হয়েছিল? জোহানেসবার্গে। নেক্সট, BOD will determine the quality of air, option A, option B water, option C soil, option D all of the above.
তাহলে বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড সেটা কিসের কোয়ালিটি বার করার জন্য ইউজ করা হয়? তো তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে ওয়াটার। ঠিক আছে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডটা ওয়াটারের কোয়ালিটি নির্ধারণের জন্য কিন্তু এই পরীক্ষাটা করা হয়। 20. In ecosystem, the transfer of energy from one trophic level to next trophic level is option A 90%, option B 50%, option C 10%, option D 40%. তাহলে ট্রান্সফার অফ এনার্জি একটা লেভেল থেকে আরেকটা লেভেলে কতটা যায়? হ্যাঁ, নেক্সট তাহলে এখানে কতটা যায়? মাত্র 10% করে যায়। ঠিক আছে, ইন ইকোসিস্টেমে যে কোনো ইকোসিস্টেমে এনার্জি যে ট্রান্সফার হয় একটা থেকে একটা, যেমন ধরুন উৎপাদক থেকে প্রাথমিক খাদক, তারপরে দ্বিতীয় শ্রেণীর খাদক, তাহলে প্রডিউসার থেকে প্রাইমারি কনজিউমার, থেকে সেকেন্ডারি কনজিউমার, থেকে টারশিয়ারি কনজিউমার, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে কিন্তু 10% করেই কিন্তু এনার্জি ট্রান্সফার হচ্ছে। 21. In ecosystem, pyramid of biomass is always upright, always in B, always inverted, C, both upright and inverted, D, none of the above. তাহলে ইকোসিস্টেমে যে পিরামিডের বায়োমাস আমরা দেখতে পারি, বা যে ওজন বা ভরের যে পিরামিডটা, সেটা কিরকম হয়? সবসময় সোজা হয়, না উল্টা হয়, না সোজা উল্টা দুটোই হতে পারে? তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অপশন অ্যান্সার। সেটা হচ্ছে বোথ আপরাইট এন্ড ইনভার্টেড। আপরাইটও হতে পারে, ইনভার্টেডও হতে পারে। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, extinct and endangered species of plants and animals are recorded in option A FAO report, option B red data book, option C green data book, option D all of the above. তাহলে extinct আর endangered species of plants and animals অর্থাৎ যেগুলো বিলুপ্ত হয়ে গেছে অথবা যেগুলো খুব বিপদের মধ্যে আছে, বিপদের মধ্যে রয়েছে যে সমস্ত প্রজাতিগুলো, মানে বিপদের মধ্যে আছে মানে তাদেরও হারিয়ে যাওয়ার মতো কন্ডিশন হতে পারে ভবিষ্যতে, তার জন্যই তারা বিপদে আছে। তো সেই রকম যে স্পিসিস গুলোর যে লিস্ট বা রেকর্ড করে রাখা হয় যে বইটাতে, সেই বইটার নাম কি? বইটার নাম হচ্ছে রেড ডেটা বুক। ঠিক আছে, তাহলে এই রেড ডেটা বুক IUCN এই রেড ডেটা বুকটা মেনটেন করে, তো সে তারাই পাবলিশ করে। তো রেড ডেটা বুকে কি থাকে, যে সেখানে এক্সটিংক্ট প্রজাতি অর্থাৎ যেগুলো বিলুপ্ত হয়ে গেছে সেই প্রজাতি, যেগুলি বিলুপ্ত প্রায় প্রজাতি, হ্যাঁ, তারপরে বিপজ্জনক অবস্থায় আছে যেসব প্রজাতি, সেগুলোর এখানে নথিবদ্ধ করা থাকে, রেকর্ড করা থাকে। সেই বইটার নাম হচ্ছে রেড ডেটা বুক। 23. The main cause of global warming is option A air pollution, option B water pollution, option C soil pollution, option D radioactive pollution. তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর মেন কজটা কিন্তু এয়ার পলিউশন। ঠিক আছে, অর্থাৎ যদি আমরা ফসিল ফুয়েল বা যে কোনো গ্যাস, যে কোনো কিছু পোড়াচ্ছি, তার ফলে যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে এই কার্বন ডাই অক্সাইডই কিন্তু মূল গ্রিন হাউস গ্যাস এবং গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী। সুতরাং গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে এয়ার পলিউশন। 24. Who initiated the চিপকো মুভমেন্ট ইন ইন্ডিয়া? তাহলে ভারতবর্ষে চিপকো মুভমেন্টটা কে শুরু করেছিলেন? তাহলে অপশন এ এখানে হচ্ছে, অপশন এ হচ্ছে সুন্দরলাল SL বহুগুণা বা সুন্দরলাল বহুগুণা, অপশন বি হচ্ছে সালিম আলী, অপশন ডি সি হচ্ছে MS মেহতা, অপশন ডি MS স্বামীনাথন। তাহলে এখানে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সুন্দরলাল বহুগুণা। চিপকো মুভমেন্টটা ভারতবর্ষে প্রথম শুরু করেছিলেন কিন্তু সুন্দরলাল বহুগুণা। 25. The management of forest resource through participation of both local community and forest department is known as option A forest management, option B joint forest management, option C environmental management, option D none of the above. তাহলে ফরেস্ট রিসোর্স যেটা অর্থাৎ বন সম্পদ, সেই বন সম্পদকে যদি কিভাবে ম্যানেজ করা হয়, যদি লোকাল কমিউনিটি অর্থাৎ স্থানীয় বাসিন্দারা এবং ফরেস্ট ডিপার্টমেন্ট অর্থাৎ গভর্নমেন্টের তারা মিলে যদি বনটাকে সংরক্ষণ করে রাখে, তার ব্যবস্থাপনার দায়িত্বে থাকে, তখন তাকে কিন্তু বলা হয় জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, তাহলে অপশন বি হবে এখানে কারেক্ট, অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। Number 26. Core buffer and transition zone can be found in the option A national park, option B biosphere reserve, option C wildlife sanctuary, option D none of the above. তাহলে কোর বাফার আর ট্রানজিশন এরিয়াটা কোন ধরনের জায়গায় দেখা যায়?
তাহলে এখানে অপশন বি হচ্ছে কারেক্ট, অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভ। এই বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু এমন একটা মানে সংরক্ষণ করা হচ্ছে যেখানে আমরা মূলত ইনসিটু সংরক্ষণই দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে এই ন্যাশনাল পার্কের সঙ্গে তার একটু তফাৎ হচ্ছে, এখানে মানুষের বসবাস করার এবং সেখানে মানুষ ফরেস্টের যে রিসোর্স সেগুলোকেও ব্যবহার করার অনুমতি পায়। তো এর জন্যই এটাকে 3টে ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কোর, বাফার আর ট্রানজিশন এরিয়া। তো এই জন্য এইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভে আমরা কোর, বাফার আর ট্রানজিশন এরিয়া দেখতে পাই। 27. In ecosystem, consumers are also known as phototrophs, autotrophs, heterotrophs, all of the above. তাহলে ইকোসিস্টেমে যে কনজিউমার বা খাদক থাকে তাদেরকে আমরা কি বলতে পারি? তাহলে এখানে অপশন গুলো আছে, ফটোট্রফস, বি অটোট্রফস, সি হেটারোট্রফস, ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। তাহলে ইকোসিস্টেমে কনজিউমারের কিন্তু আরেকটা নাম হচ্ছে হেটারোট্রফস। ঠিক আছে, ইকোসিস্টেমে কনজিউমার বা খাদককে আমরা হেটারোট্রফসও বলতে পারি। 28. Biodiversity include ecosystem diversity, option B species diversity, option C genetic diversity, option D all of the above. তাহলে বায়োডাইভার্সিটির মধ্যে এই কোনগুলো পড়ছে? ইকোসিস্টেম ডাইভার্সিটি, স্পিসিস ডাইভার্সিটি, জেনেটিক ডাইভার্সিটি, না সবগুলোই? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে সবগুলোই, অর্থাৎ অল অফ দ্য অ্যাবভ, সবগুলোই আছে। বায়োডাইভার্সিটির মধ্যে ইকোসিস্টেম ডাইভার্সিটিও আছে, স্পিসিস ডাইভার্সিটিও আছে, জেনেটিক ডাইভার্সিটিও আছে। তাহলে অল অফ দ্য অ্যাবভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 29. Dissolved oxygen in water comes from option A photosynthesis of aquatic plants, B atmospheric oxygen, C both A and B, D none of the above. তাহলে ডিজলভ অক্সিজেন অর্থাৎ জলে দ্রবীভূত যে অক্সিজেন সেটা জলের মধ্যে আসে কোথা থেকে? তাহলে প্রথম বলা হচ্ছে ফটোসিনথেসিস অফ অ্যাকোয়াটিক প্ল্যান্টস, অর্থাৎ মাটির জলের নিচে যে সমস্ত সবুজ উদ্ভিদ আছে তারা সালোক সংশ্লেষ পদ্ধতিতে কার্বন ডাই অক্সাইড নেয় এবং অক্সিজেন তৈরি করে। আরেকটা হচ্ছে অ্যাটমসফেরিক অক্সিজেন, যেটা জলের উপরের অংশতেই তো থেকেই শুরু হচ্ছে, যে অ্যাটমসফিয়ার, সেখানের যে অক্সিজেন সেটাও কিন্তু ডিজলভ হয়ে যায় জলেতে। তো এইগুলো বলা হচ্ছে। তাহলে এই দুটোই কিন্তু সঠিক, এই দুটোই যেহেতু সঠিক তার জন্য অপশন সি হচ্ছে কারেক্ট, বোথ এ এন্ড বি। তাহলে ডিজলভ অক্সিজেন কোথা থেকে আসে? ফটোসিনথেসিস থেকেও আসে, জলের ভিতর যে অ্যাকোয়াটিক প্ল্যান্টস আছে, এবং অ্যাটমসফেরিক যে অক্সিজেনটা ডিজলভ হয়ে যাচ্ছে জলের মধ্যে সেটা থেকেও আসে। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে বোথ এ এন্ড বি। 30. Environmental ethics is related to rights to all human beings, rights of other living creatures, C relationship of human beings with environment, and D হচ্ছে none of the above. তাহলে environmental ethics কিন্তু রিলেটেড রাইটস অফ অল হিউম্যান বিংস তো হবে না, রাইটস অফ আদার লিভিং ক্রিচার্স। ঠিক আছে, এখানে হবে রাইটস অফ আদার লিভিং ক্রিচার্স, অর্থাৎ হিউম্যান বিংস ছাড়াও যে আরো যারা লিভিং প্রাণী এবং উদ্ভিদ রয়েছে তাদের রাইটস, এগুলো কিন্তু এনভায়রনমেন্টাল এথিক্সে বলা হচ্ছে। তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সারটা কি হবে? কারেক্ট অ্যান্সার আমাদের হবে রাইটস অফ আদার লিভিং ক্রিচার্স। Then 31. Indirect value of biodiversity is related to maintaining balance of ecosystem, B providing fuel, wood, fish and medicine to the society, C exporting and importing of products of environmental or in commercial markets, option D none of the above. তাহলে ইনডাইরেক্ট ভ্যালু অফ বায়োডাইভার্সিটি যেটা, সেটা ডাইরেক্ট ভ্যালু আছে, একটা ইনডাইরেক্ট ভ্যালু আছে। তো ইনডাইরেক্ট ভ্যালুর মধ্যে কি আছে সেটাই বলা হচ্ছে। তাহলে এটা অপশন এ হবে, মেইনটেনিং ব্যালেন্স অফ ইকোসিস্টেম। এটা কিন্তু প্রত্যক্ষভাবে আমরা ইকোসিস্টেমের বা ডাইরেক্ট ভ্যালু আমরা দিতে পারি না, এটাকে আমরা ইনডাইরেক্ট ভ্যালুতে দিতে পারি, সেটা হচ্ছে মেইনটেনিং ব্যালেন্স অফ ইকোসিস্টেম। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে মেইনটেনিং ব্যালেন্স অফ ইকোসিস্টেম। 32. The release of water vapor from the leaves of tree is called evaporation, option A. Option B precipitation, option C transpiration, option D হচ্ছে condensation. তাহলে ওয়াটার ভেপার যখন রিলিজ করে গাছ তার স্টোমাটা দিয়ে, সেটাকে আমরা কি বলে থাকি? ট্রান্সপিরেশন বলে থাকি। তাহলে এই পদ্ধতিটার নাম হচ্ছে ট্রান্সপিরেশন।
33. Which of the following is known as carnivore? Option A, an animal that eats only plants. B, the animal that eats only animals. An animal that eats both plants and animals. And D, none of the above. তাহলে কার্নিভোর মানে হচ্ছে মাংসাশী, অর্থাৎ যারা অন্য প্রাণীকে খায়। তাহলে সেখানে কারেক্ট আনসার কি হবে? an animal that eats only animals, তাকে আমরা কার্নিভোরস বলে থাকি। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট, an animal that eats only animals. Next, which of the following subject fields is or are included in the environmental science? Option A, biology. Option B, geology. Option C, chemistry. Option D, all of the above. তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কিন্তু all of the above হবে। তাহলে এই সব সাবজেক্ট গুলোই কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্সের মধ্যে ইনক্লুড আছে, বায়োলজি, জিওলজি, কেমিস্ট্রি, সুতরাং এটা হবে all of the above, কারেক্ট অ্যান্সার। 35. Greenhouse effect with respect to global warming refers to cooling and moist condition. Option A. Option B, warming effect. Option C, increased rainfall and greenery. Option D, desertification. তাহলে greenhouse effect with respect to global warming, হ্যাঁ, তাহলে গ্রিনহাউস এফেক্ট উইথ রেসপেক্ট টু গ্লোবাল ওয়ার্মিং, এখানে কি বলা হচ্ছে? এটা হচ্ছে ওয়ার্মিং এফেক্ট। অপশন বি হচ্ছে সঠিক, ওয়ার্মিং এফেক্ট, রেফার্স টু ওয়ার্মিং এফেক্ট। তাহলে গ্রিনহাউস এফেক্ট বলতে আমরা বলতে পারি, কি বলতে পারবো? ওয়ার্মিং এফেক্ট। 36. Noise is measured using sound meter and the unit of which is decibel. Decibel. Noise is measured using sound meter and the unit of which is decibel. ঠিক আছে, তাহলে নয়েজ যে মাপা হচ্ছে সাউন্ড মিটারে, সেটার যে ইউনিট সেটা কিন্তু ডেসিবেল। 37. Which of the following are the important abiotic factors in ecosystem? Which of the following are the important abiotic factors in ecosystem? Option A, air. Option B, water. Option C, decomposers. Option D, both A and B. তাহলে এখানে কি হবে? ইম্পর্টেন্ট অ্যাবায়োটিক ফ্যাক্টরস হচ্ছে বোথ এ এন্ড বি। এয়ার আর ওয়াটার এই দুটোই কিন্তু অ্যাবায়োটিক ফ্যাক্টর, এবং তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট, বোথ এ এন্ড বি। 38. The layer of atmosphere consists of option A, troposphere, stratosphere, mesosphere, thermosphere. Option B, hydrosphere, lithosphere, biosphere. Option C, asthenosphere, lithosphere, hydrosphere. Option D, none of the above. তাহলে বায়ুমণ্ডলের যে লেয়ার গুলো বা স্তরগুলো সেগুলো কিন্তু এইগুলো। প্রথমটা অপশন এ, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। 39. Hydrological cycle provides us option A, fresh water. Option B, nitrogen. Option C, carbon dioxide. Option D, none of the above. তাহলে হাইড্রোলজিক্যাল সাইকেল বা জলচক্র সেটা আমাদের কি প্রোভাইড করে, কি দেয়? ফ্রেশ ওয়াটার সরবরাহ করে। তাহলে হাইড্রোলজিক্যাল সাইকেল হচ্ছে প্রোভাইডস আস ফ্রেশ ওয়াটার। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এর সঙ্গে আমাদের যে পার্ট 1 কোশ্চেন পেপারের আমরা শেষ করলাম। টোটাল 39টা কোশ্চেন আমরা ডিসকাশনের মাধ্যমে সলভ করলাম। এর পরের ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, যেখানে আমরা পার্ট 2 এইচএসসি এনভায়রনমেন্টাল স্টাডিজ 2021 এর পার্ট 2টা সলভ করব। সেখানে আরো 40টা কোশ্চেন, এইভাবে আমরা 80টা কোশ্চেন সলভ করব। ঠিক আছে, এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।